চেয়ারের এক বিশাল অংশ এক রহস্যময়ী নারীর কবজায়। চৌধুরী সাহেব হুইল চেয়ারে বসে স্টেজের এক কোণে নিস্তেজ হয়ে আছেন, তার পাশে বিমর্ষ আয়ান। ঠিক তখনই হলরুমের বিশাল দরজাটা খুলে গেল। আমি ভেতরে ঢুকলাম। আমার দুই পাশে ইমরান আর আরিয়ান, আর পেছনে ইহসান ও আয়াজ। চারজনই আজ কালো শেরওয়ানি আর সাদা পায়জামা পরেছে, ঠিক যেন ছোট ছোট নবাব। তাদের হাঁটার মধ্যে এক অদ্ভুত আভিজাত্য, যা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আমি স্টেজে উঠে সরাসরি মাইক্রোফোনের সামনে দাঁড়ালাম। পুরো হলরুম নিস্তব্ধ। আমি বললাম, আজকে সভা শুরু হওয়ার আগে আমি একটা ছোট তথ্য দিতে চাই। বিগত 7 বছরে চৌধুরী সাহেব এবং আয়ান চৌধুরী যখন আভিজাত্যের নেশায় মত্ত ছিলেন, তখন আমি গোপনে এই গ্রুপের ধসে পড়া শেয়ারগুলো কিনে নিয়েছি। আর চৌধুরী গ্রুপের 52% শেয়ারের মালকিন আমি এবং আমার এই 4 সন্তান। চৌধুরী সাহেব চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আয়ান অস্ফুট সুরে বলল, রাইসা, তুমি আমাদের ধ্বংস করে দিলে। আমি বললাম, আমি ধ্বংস করিনি আয়ান, ধ্বংস করেছেন আপনারা। যেদিন আপনারা 80 কোটি টাকা চেকটা আমার দিকে এগিয়ে দিয়েছিলেন, সেদিনই এই বংশের পতন শুরু হয়েছিল। আমি কেবল আপনাদের নিজেদের পাপের আয়নাটা দেখাচ্ছি। আমি মঞ্চের দিকে তাকিয়ে হাজারো মানুষের সামনে ঘোষণা করলাম, আজ থেকে চৌধুরী গ্রুপের নাম পরিবর্তন করে রাখা হলো 4 হেয়ার্স এম্পায়ার। আর এই কোম্পানির লভ্যাংশের একটা বড় অংশ ব্যয় হবে সেই সব অসহায় মা ও শিশুদের জন্য, যাদের পরিবার টাকার অহংকারে তাদের অস্বীকার করেছে। সভা শেষে সবাই চলে যাচ্ছে। চৌধুরী সাহেব কাপা কাপা হাতে আমাকে ইশারা করে ডাকলেন। আমি কাছে যেতেই তিনি আমার হাতটা ধরতে চাইলেন। বললেন, রাইসা, আমি ভুল করেছিলাম, আমাকে মাফ করে দাও। অন্তত এই বাচ্চাদের একবার আমার কোলে দাও। আমি মরার আগে ওদের দোয়া দিয়ে যেতে চাই। আমি পেছনে ফিরে আমার 4 ছেলের দিকে তাকালাম। বড় ছেলে ইমরান এগিয়ে এসে তার দাদার হুইল চেয়ারের সামনে দাঁড়ালো, কিন্তু সে তাকে স্পর্শ করলো না, আর বলল, দাদুজি, আপনি আমাদেরকে এই বাড়ি থেকে সরাতে চেয়েছিলেন, কিন্তু আজ আমরা এই বাড়ির মালিক। আমরা আপনাকে বাড়ি থেকে বের করে দেব না, কারণ আমাদের মা আমাদের এই শিক্ষা দেয়নি। আপনি এই প্রাসাদেই থাকবেন, কিন্তু এই বাড়ির প্রতিটি দেয়ালে আপনি আমাদের অস্তিত্বের দহন অনুভব করবেন, আর এটাই আপনার শাস্তি। আয়ান একটু এগিয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, তারপর বলল, রাইসা, আমাকে একটা সুযোগ দাও, আমি ওদের বাবা হতে চাই। আমি হাসলাম, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। আমি বললাম, আয়ান, বাবা হওয়ার অধিকার অর্জন করতে হয়, কেড়ে নিতে হয় না। তুমি 7 বছর আগে সেই অধিকারটা হারিয়ে ফেলেছো। তুমি এখন আমাদের কাছে কেবল একজন প্রাক্তন বিনিয়োগকারী ছাড়া আর কেউই নও। সবকিছু হারিয়ে চৌধুরী সাহেব এবং আয়ান যখন একদম নিঃস্ব, তখন রাইসা অনুভব করলো যে প্রতিশোধ হয়তোবা মনের জ্বালা মেটায়, কিন্তু শান্তি দেয় না। তাছাড়া রক্ত কখনো অস্বীকার করা যায় না। বার্ষিক সাধারণ সভা শেষে রাইসা যখন ফিরে যাচ্ছিল, ছোট ছেলে আয়াজ হঠাৎ দৌড়ে গিয়ে চৌধুরী সাহেবের হুইল চেয়ারের হাতলটা ধরলো। সে তার বড় বড় চোখে তাকিয়ে বলল, দাদুজি, আপনি কাঁদছেন কেন? মা বলেছে কান্না করলে আল্লাহ রাগ করেন। ছোট্ট আয়াজের স্পর্শে চৌধুরী সাহেবের পাথর হয়ে যাওয়া হৃদয়টা যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। তিনি রাইসার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তখন রাইসা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখলো আয়ানও মাথা নিচু করে অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। রাইসা বুঝতে পারলো, ঘৃণা দিয়ে ঘৃণা শেষ করা যায় না। সে তার ছেলেদেরকে ইশারা করলো। বড় ছেলে ইমরান একটু দ্বিধা করলেও মায়ের চোখের ভাষা বুঝতে পারলো। 4 ভাই মিলে ধীরে ধীরে তাদের দাদা এবং বাবার সামনে গিয়ে দাঁড়ালো। রাইসা শান্ত গলায় বলল, ইমরান, আরিয়ান, তোমাদের বাবা এবং দাদুজি আজ তাদের ভুল বুঝতে পেরেছেন। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিলে তাকে ক্ষমা করাটাই